সোমনাথ পাল, তাকে অনুরোধ করব আমাদের প্রিয় নেতা অরূপ চক্রবর্তীকে ফুল মালাটা নিয়ে এসো না, এবং আমাদের বারুইপুরের ফল দিয়ে অভ্যর্থনায় আমি সকলের কাছে অনুরোধ করবো একটা জোরে হাততালি। সকাল থেকে কর্মসূচি চলতে, তো তাই সোমনাথদা আমি বলবো অরূপদা বক্তব্য রাখবে, যারা পেছনে আছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য। আজকের এই সভার সঞ্চালক আমার ভাই, ও যখন ছাত্র করতো তখন থেকে ওকে আমি চিনি, আমিও তখন এই জেলায় ছাত্র জেনারেল সেক্রেটারি ছিলাম। ওর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার হাত দিয়ে আসা 2008। আমার ছোটো ভাই রবিউল এখানে আইএনটিটিউসির যে দায়িত্বপ্রাপ্ত নেতা সোমনাথবাবু রয়েছেন এই জেলায়। আমি যেই মানুষটার হাত ধরে জেলা চিনেছি, আমি যখনই জেলায় আসি আমি সবার আগে সেই মানুষটাকে প্রণাম জানাই। আমার রাজনৈতিক গুরু অরূপ ভদ্র, মনাদা আজকে আমাদের মধ্যে নেই, আমি মনাদাকে প্রণাম। মনাদার হাত ধরে যেই অভিভাবকদের পেয়েছিলাম তাদের মধ্যে অন্যতম কালুদা, শ্যামসুন্দর চক্রবর্তী, আমাদের বারুইপুরের সংগঠনের অন্যতম অভিভাবক। কালুদাকে প্রণাম জানাই। এবং যেই মানুষটা কার্যত আমাকে, আজকে আমি ওয়ার্ড অফিসে ছিলাম, আমাকে কালুদা আগের দিন ফোন করেছে, কোনো কথা শুনবো না অরূপ, তোমাকে আসতে হবে। সেই মানুষটা আর কেউ নন, এই জেলায় আমাদের আইএনটিটিউসি সংগঠনের প্রাণ পুরুষ, আমাদের প্রিয় শক্তি মণ্ডল। শক্তি মণ্ডল, শক্তিদাকে আমি শক্তিদাকে প্রণাম। আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন কলকাতা পৌর সংস্থায় আমার সতীর্থ দাদা এবং মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। স্বপনদাও রাস্তায় রয়েছে, স্বপনদার সাথে আমার আস্তে আস্তে কথা হলো। স্বপনদা আর মিনিট 15-র মধ্যে ঢুকে যাচ্ছে। আজকে এই সভা আপনারা জানেন যে বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে তাকে জেতানোর জন্য। সত্যি কথা বলতে বিশ্বাস করুন, এখানে যারা মিটিং শুনছেন, যারা এখানে বসে আছেন বা মাইকে যাদের কথা শুনতে পাচ্ছেন, তারা সকলে জানেন যে এই মিটিং করলেও তৃণমূল জিতবে, না করলেও তৃণমূল জিতবে। এখানে তৃণমূল জেতার জন্য লড়ছে। কিন্তু সমস্যাটা কোথায়? গতবার বিভাস সর্দার ভব এখান থেকে 50,000 ভোটে জিতেছিল। 300 ভোট কম, 50,000, আমি যদি ভুল না করে থাকি। এবং লোকসভা নির্বাচন ও সায়নীকে 7টা বিধানসভার মধ্যে, আমি নিজেও যাদবপুর লোকসভার বাসিন্দা, ভোটার, সেখান থেকেই জনপ্রতিনিধি। যাদবপুর লোকসভার 7টা বিধানসভার মধ্যে হাইয়েস্ট লিড দিয়েছে বারুইপুর, 51,000। একমাত্র ভব যে নিজের মার্জিনকে টপকে গিয়ে সায়নীকে বেশি লিড দিয়েছে। তাহলে আমাদের এখানে জেতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। কিন্তু আমরা কেন আপনাদেরকে সচেতন করতে এসেছি, সতর্ক করতে এসেছি, তার কারণটাও এই বারুইপুর পূর্ব বিধানসভায়, আমি যদি ভুল না হয়ে থাকি, 22,500 মানুষের নাম ওরা বাদ দিয়ে দিয়েছে। 22,500 থেকে 23,000 মানুষের নাম। এবং মাথায় রাখবেন, এই যে মানুষদের নাম বাদ দিয়েছে, ওরা কি বলেছিল? 1,20,00,000 রোহিঙ্গা। একটা রোহিঙ্গা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন দেখাতে পেরেছে যে এই লোকটা রোহিঙ্গা, এই লোকটা মায়ানমার থেকে এসে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে নাম তুলেছে? এখন অব্দি একজনকেও দেখাতে পারেনি যে রোহিঙ্গা। কিন্তু যে 22,500 মানুষকে বাদ দিয়েছে, তারা আপনার পাড়ার লোক, পাশের বাড়ির লোক, পাশের পাড়ার লোক, যাদেরকে আপনারা চেনেন শুধু না, 2002 সালের তালিকায় যাদের নাম ছিল, অথবা বয়স না থাকলে যদি তার নাম থেকে না থাকে তাহলে তার বাবা বা মায়ের নাম ছিল। তার মানে কি? তাহলে তারা কেউ রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়। তাহলে তাদের নাম বাদ কেন? কারণ তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বা বিজেপিকে ভোট দেয় না। টার্গেট কারা? টার্গেট হচ্ছে সংখ্যালঘু মুসলমান। টার্গেট কারা? টার্গেট হচ্ছে মহিলারা, মায়েরা। কারণ মায়েরা, এবং বিজেপির নেতাকে দেখেছেন, কদিন আগে একটা বিজেপির নেতা স্লোগান দিয়েছিল, সেই বক্তব্য ভাইরাল হয়েছিল, যে বিজেপি নেতা বলছে বিজেপির ঘরের মেয়েদের ভোটের দিন শেকল তুলে আটকে রাখতে হবে। কেন? কারণ
বিজেপির নেতাও জানে ওরা সারা বছর মমতা ব্যানার্জিকে গালিগালাজ করবে, কিন্তু ভোটের দিন ওর ঘরের মা, ওর ঘরের বোন কিংবা ওর ঘরের বউ সেও গিয়ে মমতা ব্যানার্জিকে ভোটটা দিয়ে আসবে, কারণ বিজেপির নেতারা 10 নয়া পয়সা দিয়েও তার পরিবারের লোকের পাশে থাকে না। মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ওর বাড়ির লোকের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেয়। ধরুন এখানে 34 বছর, এখানে ভবর আগে নির্মলদা ছিলেন। নির্মলদা আমাদের এই জেলার একসময় সোনারপুর থেকে ছিলেন, তারপর ডিলিমিটেশনের পর বারুইপুর পূর্বে ছিলেন। নির্মলদাকে লড়তে হতো কার সাথে? সিপিএম এর সাথে। এই জেলা তো একসময় শান্তি ভট্টাচার্য, শ্রমিক লাহিড়ী, সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি হাতে মাথা কাটতো, সব বিরাট বড় বড় মাতব্বর। ওরে বাবা, ওই টিভিতে দেখবেন একটা বিজ্ঞাপন দেখায় দুলাল চন্দ্র ঘরের তাল মিস্ত্রি, দেখেছেন? দুলালের তাল মিস্ত্রি কি করে চেনে? খাঁটি দুলাল চেনে ছবি আর সই দেখে। বিজ্ঞাপনে লেখে যে দুলালের তাল মিস্ত্রি মানে ছবি আর সই দেখে চিনতে হয়। দক্ষিণ 24 পরগনার কমরেড ছিল ওই দুলালের তাল মিস্ত্রির মতো, খাঁটি কমরেড, কোনো ভেজাল নাই। মায়ের পেট থেকে পড়েও মা ডাকেনি, ও লাল ঝান্ডা করে পুকার বলেছে। রায়দিঘি কান্তি গাঙ্গুলি, বারুইপুর সুজন, ডায়মন্ড হারবারের শ্রমিক, আর শান্তি ভট্টাচার্য গোটা জেলায় এক সে বরকার এক নেতা। তো সেই বাম কোথায় গেল? এই যে বারুইপুর পূর্ব, এখানেও তো সিপিএমই ছিল, সেই সিপিএম কোথায় গেল? কোথাও যায়নি, শুধু বামের তলে একটা ফুটকি লাগিয়ে রাম হয়েছে, বাকি কোথাও যায়নি। যতগুলো সিপিএম ছিল সব বিজেপি হয়েছে, যে কটা ভোট পায় সব বিজেপি সিপিএম এর ভোট। কেউ ভালোবেসে বিজেপি করে না, ভালোবেসে কেউ বিজেপি করবে। আচ্ছা ধরুন একদিন আমি আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায়, আপনারা অনেকে ফেসবুক করেন তো, ফেসবুক করেন, হোয়াটসঅ্যাপ করেন তো, দেখবেন ফেসবুকে একটা মেসেজ বিজেপি খুব ছড়াচ্ছে। বলে এই রাজ্যে আপনারা কংগ্রেসকে দেখেছেন, কংগ্রেসকে সরিয়ে দিয়েছে, সিপিএমকে দেখেছেন, সিপিএমকে সরিয়ে দিয়েছেন, তৃণমূলকেও 15 বছর দেখলেন, এবার সরিয়ে দিন, এবার রাম আনুন। বারে বা, তো তোর যুক্তি যদি তাই হয় যে এদেরকে দেখেছি তাই এদের সরিয়ে দিচ্ছি, এবার ধরুন আপনাকে বললো এ ভাই তুই মাছ দিয়ে ভাত খেয়েছিস, বলছে হ্যাঁ। পরের দিন বলছে তুই নিরামিষ ডাল সবজি দিয়ে ভাত খেয়েছিস, বলছে হ্যাঁ। বলছে এবার মাংস দিয়েও ভাত খেয়েছিস, বলছে হ্যাঁ। বলে তাহলে এবার ফলিডল দিয়ে ভাত খা, ফলিডল দিয়ে ভাত খা। সবই যখন খেয়েছিস সেটাই বা বাকি থাকে কেন? মানে কংগ্রেস দেখেছিস, সিপিএম দেখেছিস, তৃণমূল দেখেছিস, তাহলে এবার বিজেপিও দেখ। আরে ভাই, মানুষ ফলিডল দিয়ে ভাত মেখে খাবে না। কেন খাবে না? ধরুন এখানে যারা রয়েছে তারা তো সবাই আনঅর্গানাইজ সেক্টরের শ্রমিক, মোটামুটি দিন আনে দিন খায়। এই যে সম্মেলনে বসে আছেন, একবেলা তো রুটি রুজি গেছে, গেছে তো নষ্ট হয়েছে। এবার ধরুন যারা এখানে অটো চালাচ্ছে, এখানের অটো তাও তেলে চলছে, কলকাতার দিকে ম্যাক্সিমাম অটো গ্যাস ছাড়া চলছে না, এখানেও গ্যাস। কতক্ষণ লাগছে গ্যাস ভরতে দাদা? হ্যাঁ, তাও পাওয়া যাচ্ছে না। গ্যাস পাওয়া যাচ্ছে, শুধু নরেন্দ্র মোদী গ্যাস দিয়ে যাবে, শুধু বিজেপি শুভেন্দু অধিকারীরা গ্যাস দিয়ে যাবে। আপনি অটো স্ট্যান্ড নিয়ে, অটো নিয়ে পেট্রোল পাম্পে গেলে গ্যাস পাবেন না। 6 ঘন্টা যদি একটা লোক অটো নিয়ে গ্যাসের লাইনে দাঁড়ায়, রাত 12টার সময় লাইনে দাঁড়াচ্ছে, ভোর 6টায় গ্যাস পাচ্ছে, তারপর সে ঘুমাবে না বাড়িতে গিয়ে একবার স্নান খাওয়া করবে না? তাহলে প্যাসেঞ্জারটা নেবে কখন? রুটি রুজি কামাবে কখন? এখন বলছে আবার লকডাউনের জন্য তৈরি থাকতে হবে। একবার লকডাউনে তো দেশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। তার আগে নোটবন্দি, 1000 টাকার 500 টাকার নোট ছিল, বললো বিপ্লব করবে, সব কালো টাকা নাকি উদ্ধার করবে। তো কেমন কালো টাকা উদ্ধার করলো? 500 টাকা আর 1000 টাকার নোট ছড়িয়েও 2000 টাকা নিয়ে আসলো, মানে বাইরে যত কালো টাকা ছিল সেগুলোকে ঘুরপথে সাদা করে দিল। ওর নোটবন্দি হচ্ছে আসলে বিজেপি নেতাদের হাতে যে কালো টাকা ছিল সেটাকে সাদা করিয়ে দেওয়া। দেশের মানুষ বলেনি নোটবন্দির লাইনে মানুষের মৃত্যু, এই এসআইআর এর লাইনে মানুষের মৃত্যু দেশের মানুষ দেখল। এই এসআইআর এর আতঙ্কে এতগুলো মানুষ, এতগুলো বিএলওর মৃত্যু মানুষ দেখেছে। তারপরে আজকে যখন যারা রুটি রুজির প্রস্তুত, দিন আনে দিন খায়, একটা ভাবুন একটা দেশ, সে নাকি বিশ্বগুরু, বিশ্বকে নেতৃত্ব দেয়। আরে ভাই তুমি, আমার দেশে তো তাও 40% গ্যাস নিজের আছে, 60% গ্যাস আমদানি করতে হয়। কোথা থেকে করতে হয়? ইরান থেকে। এত মুসলমানরা খারাপ। আচ্ছা মুসলমানরা খারাপ, মুসলমানরা সাংঘাতিক বাজে, দেশদ্রোহী, তাহলে বাপু তুমি মুসলমানদের প্রোডাক্ট বয়কট করছো, তাহলে তুমি ইরানকে বয়কট করতে পারবে? হিম্মত আছে? ইরান থেকে গ্যাস আনা, তেল আনা বয়কট করতে পারবে? ধান্দার সময় মুসলমানরা ভালো, আর বাকি সময় মুসলমানরা খারাপ।
এইখানে যারা রয়েছেন, এখানে হিন্দু আছেন, মুসলমান আছেন, কেউ শিখ থাকতে পারে, কেউ খ্রিস্টান থাকতে পারে, সারা জীবন তো আমরা একসাথে থেকেছি। আজকে এখানে যখন দুর্গাপুজো হয় সেখানে বিভাস সর্দার থাকে উদ্বোধক হিসেবে, আবার ঈদের মিলন উৎসব থাকেনি বিভাস সর্দার, বলুন তো কোনোদিন কোনো অসুবিধা হয়েছে? একসাথে সারা জীবন রয়েছে। আজকে মা দুর্গার পুজোয় 108টা পদ্ম ফুল লাগে। আমি হিন্দু ঘরের সন্তান, আমি যখন অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে মায়ের সন্ধি পূজা হয় আমি মন্ত্র উচ্চারণ করি, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। আমি মায়ের পায়ে যখন 108টা পদ্ম অর্ঘ্য নিবেদন করি, আমি কি জিজ্ঞাসা করি ভাই পদ্ম ফুলটা যে চাষিটা চাষ করেছে ও হিন্দু ছিল না মুসলমান ছিল? কোনোদিন জিজ্ঞাসা করেছি? আমার ঘরে ঠাকুর দালানটা যে রাজমিস্ত্রি তৈরি করে, আমার ঘরে ঠাকুরের সিংহাসনের বেদিতে মার্বেলটা যে মিস্ত্রিটা লাগায়, ওর ধর্মটা হিন্দু না মুসলমান আমি জিজ্ঞাসা করেছি? আমি তো তার উপরেই নারায়ণের প্রাণ প্রতিষ্ঠা করি। কোনোদিন জিজ্ঞাসা করেছি? এটা তো বাংলা। এই বাংলাকে যারা হিন্দুর সাথে মুসলমানে লড়াতে চায়, ওরা সারা ভারতে এটা করেছে। কদিন আগে এই রামনবমীতে উত্তরপ্রদেশে মসজিদে ঢুকে একজন ধর্মপ্রাণ মুসলমান সে নামাজ আদা করছে, তার পাশে দাঁড়িয়ে ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলে গে। এটা কি ভারতবর্ষ? এই ভারতবর্ষের মাটি সবার লোক বলে হিন্দুদের জন্য হিন্দুস্তান। কে বলেছে ভাই? তোমার বাবা বলেছে হিন্দুদের জন্য হিন্দুস্তান? যেদিনকে দেশ স্বাধীন হয়েছিল 1947-এর 15ই আগস্ট, তার আগের দিন পাকিস্তান স্বাধীন হয়েছিল 14ই আগস্ট। সেদিনকে তৎকালীন অবিভক্ত পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তান মিলে যত মুসলমান চলে গিয়েছিলেন সেখানে বা থেকে গিয়েছিলেন, তার থেকেও বেশি মুসলমান ভারতবর্ষের মাটিকে আপন করে নিয়েছিলেন। এই ভারতবর্ষের মাটি সবার, কিরায়াদার হ্যায়, কিরায়াদার হ্যায়, জাতি মকান থোড়ি না হ্যায়, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना। ভারতবর্ষ তোমার বাবার নেই, পৈতৃক সম্পত্তি। আজকে মৌলানা আবুল কালাম আজাদকে বাদ দিয়ে ভারতবর্ষ হবে? আজকে এপিজে আব্দুল কালাম তাকে বাদ দিয়ে ভারতবর্ষ হবে? ভারতবর্ষ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়েছে। এপিজে আব্দুল কালামের অবদান, তার বিজ্ঞানের অবদান বাদ দিয়ে ভারতবর্ষ হবে? সিনেমা দেখতে যাওয়ার সময় বেছে বেছে শাহরুখ খানের সিনেমা বাদ দিয়ে বলবে আমি শাহরুখের ফ্যান নই, কিন্তু তার মানে কি আমি শাহরুখ খানের সিনেমা বাদ দিয়ে আমি ভারতবর্ষের বলিউডকে কল্পনা করতে পারবো? আজকে ক্রিকেট খেলার সময় একবার যখন একটা ক্যাচ মিস করছে তখন মোহাম্মদ শামিকে দেশ বিরোধী বলছে, কত বড় বদমাইশ। আর সেই স্বামীর হাত দিয়ে যখন গোটা ভারতবর্ষ বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে তখন এরা মুখে কুলু পেটে থাকছে। এটা হচ্ছে এদের চরিত্র। আবার এরা এত বড় বড় দেশপ্রেমী দেখায়, ভারতবর্ষকে যারা বিশ্ব চ্যাম্পিয়ন করলো মেয়েদের টিম, সেই মেয়েদের টিমের রিচা ঘোষ আর ঝুলন গোস্বামী ক্যাপ্টেন, ঝুলন গোস্বামী নদিয়ার চাকদা, তার নাম এসআইআর এর লিস্টে বাদ দিয়েছিল, আর শিলিগুড়ির রিচার নাম বাদ দিয়েছে। এদের থেকে হিন্দুত্বের শিক্ষা নিতে হবে। আমরা তাই আপনাদেরকে বলছি, দেখুন এই লড়াইটা তৃণমূল কংগ্রেসের জেতার জন্য শুধু নয়, এই লড়াইটা একা মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য নয়, এই লড়াইটা বাংলায় বাঙালির অধিকার থাকবে কিনা সেটার জন্য। এই বাংলায় বাঙালির অধিকার থাকবে উত্তরপ্রদেশ থেকে এসে ঠিক করে দেবে। দুর্গাপূজার সময় নবরাত্রি চলে, তাই আমার মাছ মাংস বিক্রি বন্ধ করেছে তো দিল্লিতে। দিল্লির মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে মাছ বাজার বন্ধ করেছে দিল্লিতে। ওদের নবরাত্রি চলে, ভাই তুমি নবরাত্রিতে নিরামিষ খাও না, বারণ কে করেছে? তুমি আমার খাবার কি খাবে সেটা তুমি ঠিক করে দেওয়ার কোন হরিদাস পাল? আমরা দুর্গাপূজায় মাছ মাংস খাই না? আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমাদের দুর্গাপুজোয় নবমীর দিন মাকে মাংস ভোগ দেওয়া হয়। দুর্গা যেরকম আমাদের দেবী, উমা তেমনি আমাদের ঘরের মেয়ে। মেয়ে যখন বাপের বাড়িতে আসে তার বাবা মা তাকে ষোড়শ ব্যঞ্জনে ভালো মন্দ খাওয়া, এটাই বাঙালির ঘরের রীতি। দুর্গা যেরকম আমাদের দেবী, উমা তেমনি আমাদের ঘরের মেয়ে। দশমীর দিন প্রত্যেক বাঙালি বাড়িতে মাছ হয়। তারা মায়ের পুজো, সিদ্ধপীঠ, তারাপীঠ, সেখানে শোল মাছের ভোগ ছাড়া তারা মায়ের উপাচার হয় না। কালীঘাট, শক্তিপীঠ, সতীপীঠ, সেই জায়গায় দাঁড়িয়ে কালীঘাটে মাংস দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। বাঙাল বাড়িতে
সরস্বতী পুজোয় জোড়া ইলিশ দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। আমাদের ওদের থেকে ধর্ম শিখতে হবে? ওরা এসে বলবে আমাদের নিরামিষ খেতে হবে। এই সংস্কৃতিকে চাপিয়ে দিতে চাইছে বিজেপি। আপনারা দেখেছেন, বাইরে গেলে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে আক্রমণ করা হয়েছে, বাংলা ভাষায় কথা বললে তাদের উপর অত্যাচার করা হয়েছে। আজকে যদি সেই শক্তি ক্ষমতায় আসে, মাথায় রাখবেন এই বারুইপুরের মাটিও ওই বহিরাগত বেনিয়াদের হাতে বেচে দেবে। শুধু তাই না, আপনি এখানে অন্তত মাথা উঁচু করে সম্মান নিয়ে, সে হিন্দু হন, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আপনি বাঙালি, আপনি আপনার আত্মসম্মান নিয়ে থাকতে পারছেন। যদি এই বেনিয়াদ দলটা আসে ক্ষমতায়, এরা আপনার আত্মসম্মানটুকুকে খেয়ে নেবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে একটাই কথা বলছি, এখানে আগামী 29 তারিখ ভোট। এখানে বিভাস সর্দার ভবকে ভোট দেওয়া মানে, হ্যাঁ তৃণমূলের প্রার্থী নিশ্চয়ই তৃণমূল জিতবে, কিন্তু এটা শুধু একা তৃণমূলকে জেতানোর নয়, এটা বাংলা বিরোধী সেই শক্তিকে ভয়ঙ্করভাবে হারানোর, যারা আমার আপনার স্বাধীনতাটাকে কেড়ে নিতে চায়। আজকে আগামী দিন এখানে যদি বিজেপি, এই রাজ্যে যদি বিজেপির শক্তি বাড়ে, আচ্ছা বলুন তো, এই যে বিজেপি এত বড় বড় কথা বলছে, বিজেপি 294টা আসনে, এখনো আজকে ওরা 19টা আসনে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, এখনো 6টা আসনের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করা বাকি আছে, মানে 288টা ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে গেছে। একটা রাজ্য, যে রাজ্যে প্রায় 27-28% সংখ্যালঘু মানুষের বাস, এই একটা ক্যান্ডিডেট বিজেপি সংখ্যালঘু আছে? নেই। কারণ ওরা বিশ্বাস করে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা যাবে না। শুধু মুসলমান নয়, ওরা খ্রিস্টানদেরও বিরোধী, ওরা শিখদেরও বিরোধী, ওরা জৈনদেরও বিরোধী। ওরা শুধু এক দেশ, এক ভাষা, এক ধর্ম, এক খাদ্যাভ্যাস, এটা চাপিয়ে দিতে চায়। আপত্তিটা সেখানেই। ভারতবর্ষ, রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত লেখেন, আমরা প্রথম স্তবকটা পড়ি, যেই প্রথম স্তবকে রবীন্দ্রনাথ আমরা উচ্চারণ করি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। কেন বলি? রবীন্দ্রনাথ যখন দেশকে এঁকেছিলেন জাতীয় সঙ্গীতের মাধ্যমে, পাঞ্জাব ভারতের একদম উত্তরে ওপরে, সিন্ধু পশ্চিমে, যে সিন্ধু বর্তমানে ভারতবর্ষের অংশ নয়, সেটা পাকিস্তানের অন্তর্গত হয়ে গিয়েছে, সিন্ধু প্রদেশ, কিছুটা বালুচিস্তানের নিচ দিকে, কিছুটা সামান্য গিরগিট বালতিস্তানের তলায়, একদম আমাদের যে লাদাখের শেষ প্রান্ত, সেখানে সামান্য ছোঁয়া রয়েছে, কিন্তু পুরো সিন্ধুটা প্রদেশটাই আজকে পাকিস্তানের অন্তর্গত। পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা, গুজরাট, মারাঠা মহারাষ্ট্র, দ্রাবিড় অর্থাৎ দক্ষিণ ভারত, উৎকল উড়িষ্যা, বঙ্গ, মানে পুরো ভারতবর্ষের মানচিত্রটা রবীন্দ্রনাথ তার জাতীয় সঙ্গীতের মাধ্যমে যখন তুলছেন, তার পরের স্তবকে রবীন্দ্রনাথ লিখছেন, যেটা জাতীয় সঙ্গীতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, কিন্তু এই একই গানের অংশ। সেখানে রবীন্দ্রনাথ লিখে যাচ্ছেন, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষ হিন্দু, মুসলমান, জৈন, পারসিক সবাইকে নিয়ে ভারতবর্ষ। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেটা আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর, তারা ভারতের সংবিধানে ইনক্লুসিভনেস, বহুত্ববাদের চর্চা করে গিয়েছেন, সেটাকে প্র্যাকটিস করতে শিখিয়েছেন। কারণ বহুত্ববাদ না থাকলে ভারত বাঁচবে না। আজকে দক্ষিণ ভারতের লোক তামিল, তেলেগু ভাষায় কথা বলে, তারাও তেরঙ্গা ঝান্ডাটাকে নিয়ে সমানভাবে গর্বিত হয়। আজকে পশ্চিম ভারতের লোক, তারা মারাঠি ভাষায় কথা বলে, তারাও তেরঙ্গা ঝান্ডাটা নিয়ে গর্বিত হয়। পূর্ব ভারত বাংলা ভাষায় কথা বলবে, অসমিয়ারা অসমিয়া ভাষায় কথা বলবে, কাশ্মীরিরা পশতু ভাষায় কথা বলবে, প্রত্যেকে নিজের ভাষাকে নিয়ে গর্ব অনুভব করবে। আর বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হবে, বাংলা ভাষায় কথা বললে তাকে পেটানো হবে, তাকে খুন করা হবে। সোনালী খাতুন, এই বাংলার একটা মেয়ে, তাকে 6 মাস যখন সে অন্তঃসত্ত্বা গর্ভবতী, তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিল। 9.5 মাসের মাথায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা উদ্যোগ নিলেন, 9.5 মাসের মাথায় ওই মেয়েটাকে নিয়ে আসলো ভারত সরকার। বাধ্য হলো, কারণ হাইকোর্টে মামলা হলো, হাইকোর্ট ভর্ৎসনা করলো কেন্দ্রকে, সুপ্রিম কোর্টে গেল ওটাকে আটকানোর জন্য। ভাবুন, একটা মেয়ে, প্রেগনেন্ট মেয়ে, তাকে গায়ের জোরে রাতের অন্ধকারে পাঠিয়ে দিয়েছি। তারপর সুপ্রিম কোর্টে যখন ঘাড় ধাক্কা দিল, তখন বাধ্য হলো নিয়ে আসতে। তারপরে এরা উল্লাস প্রকাশ করছে, এই জল্লাদদের হাতে ভারতবর্ষের মাতৃভূমি যাবে না। পশ্চিমবঙ্গ এই জল্লাদদের চিরকাল রুখেছে, আগামী দিনেও রুখবে। আমি তাই বক্তব্যকে শেষ করার আগে আমি এই যাদবপুর লোকসভা কেন্দ্রে
একটা সময় আমাদের প্রার্থী ছিলেন 2009 সালে, তিনি এখান থেকে সাংসদ হয়েছিলেন, তার নাম কবির সুমন। কালুদা জানে, কালুদা তখন আমরা দিনের পর দিন একসাথে মিটিং মিছিল করেছি। তখনও সিপিএমের সন্ত্রাস দেখেছি উত্তরভাগে, ওপার থেকে এসে কিভাবে আমাদের উপর আক্রমণ, মমতাদির কনভয় পর্যন্ত আক্রমণ করা হয়েছিল, আমরা তো ভুলিনি সেই দিন। সেই কবির সুমনের লেখা একটা গানের লাইন, 4টে লাইন, সেই 4টে লাইন আমি বক্তব্যকে শেষ করার আগে আপনাদের সামনে বলব। কিন্তু যারা এই বাংলার মাটিকে বিষিয়ে দিতে চায়, মাথায় রাখবেন, আমি হিন্দু, আমাকে বিষিয়ে দেওয়া হচ্ছে মুসলমানের বিরুদ্ধে, যাতে আমি মুসলমানকে গালিগালাজ করি। কেন? কারণ আমি যদি মুসলমানকে গালিগালাজ করতে আনন্দে ব্যস্ত থাকি, তাহলে তো আমি প্রশ্ন করবো না যে আজকে চালের দামটা কেন 35 টাকার চালটা আমাকে 65 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমি তো প্রশ্ন করবো না সর্ষের তেল, যে সর্ষের তেল কেন 80 টাকা থেকে আজকে আমাকে 140 টাকা 150 টাকায় কিনতে হচ্ছে। আমি তো প্রশ্ন করবো না পেট্রোল 60 টাকার পেট্রোল 105 টাকায় কেন কিনতে হচ্ছে। আমি প্রশ্ন করবো না যে কমার্শিয়াল গ্যাস তার দাম এত বাড়ছে, অটোর গ্যাস লাইন দাঁড়িয়েও কেন পাওয়া যাচ্ছে না।